हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই। দেখো আজকের এই ক্লাসে আমরা বিহার স্টেট সঙ্গে সঙ্গে বিহারের বিপিএসসির বাংলা প্রস্তুতির জন্য তোমাদের আমি প্রফুল্ল নাটক নিয়ে আলোচনা করব এবং এই প্রফুল্ল নাটকের আমরা এখানে বিষয়বস্তু সঙ্গে সঙ্গে একটা সংক্ষেপে তোমাদের বিষয়বস্তুর ধারণা আমি তোমাদের দেব, সঙ্গে সঙ্গে প্রফুল্লের বিষয়বস্তু প্লাস তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের বিহারের এই স্টেট এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই মেয়ের শেষ লাস্ট উইকে, তাছাড়া তোমাদের জুন মাসে ভোট রেজাল্টের পরবর্তীতে হওয়ার সম্ভাবনা আছে এবং বিপিএসসি এক্সাম তোমাদের আগস্টে হবে। প্রত্যেকে সেইভাবে প্রিপারেশন নাও যাতে স্টেট কোয়ালিফাই করার পর যে বিপিএসসি এক্সামে বসতে পারো এবং যে ক্র্যাক করতে পারো। এবং যারা বিহার স্টেটের এই বাংলা বিষয়ে ফর্ম ফিল আপ করতে চাও তাদের আমি বলে দিই, যখন তোমাদের যে নতুনভাবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে নতুনভাবে তখন তোমাদের আমি জানিয়ে দেব। তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নাও, আমরা যদি প্রফুল্ল নাটকটি দেখি, গিরিশচন্দ্র ঘোষের একটি সামাজিক নাটক হলো এই প্রফুল্ল নাটক। প্রফুল্ল নাটকটি প্রকাশিত হয় 1889 খ্রিস্টাব্দে এবং প্রথম অভিনয় হয়েছিল। এখানে আমরা দুটো তথ্য পাই, যে একটি হচ্ছে 1296 16ই বৈশাখ স্টার থিয়েটারে, সেই সঙ্গে সঙ্গে আরেকটি আমরা পাই যে মিনার্ভা থিয়েটারে, আরেকটি তথ্য আমরা পাই এখান থেকে যে মিনার্ভা থিয়েটারে 1895 খ্রিস্টাব্দের যে 13ই জুলাই, ঠিক আছে 13 জুলাই কিন্তু এটা তোমাদের অভিনীত হয়েছিল। নেক্সট দেখে নাও, আমরা যদি চরিত্রের দিক থেকে দেখি, দেখো এখানে আমরা এই প্রফুল্ল নাটকে আমরা 51বর্তী পরিবারের কথা পাবো। 51বর্তী সুখী পরিবারের প্রধান হলেন কলকাতার ধনাঢ্য ব্যক্তি ধনী ব্যবসায়ী যোগেশ চন্দ্র ঘোষ এবং তার মধ্যম ভ্রাতা অর্থাৎ মেজ ভাই রমেশ চন্দ্র, যিনি আসলে ওকালতি করতেন অর্থাৎ অ্যাটর্নি ছিলেন। এই অ্যাটর্নি তিনি অনেকবার ফেল করার পরে, ঠিক আছে, যে 5বার পরীক্ষায় ফেল করেছিলেন এবং সেই 5বার ফেল করার পরে তিনি পাস করেছিলেন, অ্যাটর্নি হয়েছিলেন। এবং তার ছোট ভাই হলেন সুরেশচন্দ্র, যে বেপরোয়া চারিদিকে ঘোরাঘুরি করতেন এবং নেশা জাতীয় যে অনেক কিছু খাওয়াখাওয়ি করতেন। এছাড়া দেখে নাও এখানে আমরা পীতাম্বর চরিত্র পাবো, যে যোগেশচন্দ্রের একজন একেবারে বিশ্বস্ত কর্মচারী হলেন এই পীতাম্বর। তাছাড়া আমরা শিবনাথ পাবো, এখানে সুরেশের বন্ধু। সুরেশ যখন জেলে চলে যায়, সুরেশ যখন বিপদে পড়ে এই শিবনাথই তাকে রক্ষা করেছিল, উদ্ধার করেছিল। এখানে আমরা ভজহরি চরিত্র পাবো, যে কাঙালির ভাগ্নে এই ভজহরি। এখানে যাদব চরিত্র পাবো, যে যোগেশ এবং জ্ঞানদার পুত্র, একমাত্র পুত্র হলেন এই যাদব, যিনি হবেন এই কি বলবো এই পরিবারের সর্বশেষে যে উত্তরাধিকারী হিসেবে, ঠিক আছে, তিনি যে বংশের প্রদীপ হিসেবে থাকবেন। তাছাড়া এখানে কাঙালিচরণ আছে ডাক্তার, মদন ঘোষ বিএ পাগলা বুড়ো, এটা পাল্লার লেখা হয়ে গেছে টাইপে, তো বিএ পাগলা বুড়ো হলেন মদন ঘোষ। সে সঙ্গে সঙ্গে দেখো এখানে স্ত্রী যে চরিত্রগুলো আছে অর্থাৎ মহিলা চরিত্রের মধ্যে উমা সুন্দরী, যে যোগেশের মাতা এই উমা সুন্দরী, ঠিক আছে, তার ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং এই উমা সুন্দরী আমরা প্রথমেই দেখতে পাবো এই নাটকের, যে তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এখানে আমরা প্রফুল্ল দেখতে পাবো, যে রমেশের স্ত্রীর নাম, হ্যাঁ, যে যোগেশের মধ্যম ভ্রাতা, যে এখানে রমেশের স্ত্রী। জ্ঞানদা হলেন যোগেশের স্ত্রী। এই জ্ঞানদাকে যোগেশ যে সৎ চরিত্র বিশিষ্ট এই চরিত্রটি হলো যোগেশ, যে সর্বশেষের দিকে আমরা দেখতে পাবো যে যখনই পরিবার যে অর্থনৈতিকভাবে যখন বিপর্যয় নেমে আসে পরিবারের উপর, তখন এই যোগেশ যে কি হয়, নেশায় আসক্ত হয়ে পড়েন, হ্যাঁ, মদ ইত্যাদিতে আসক্ত হয়ে পড়েন এবং সর্বশেষে তিনি কি করেন, আমরা শেষের দিকে দেখতে পাবো যে জ্ঞানদাকে তিনি লাথি মেরে জ্ঞানদার কাছ থেকে সমস্ত টাকা কড়ি কিন্তু নিয়ে পালিয়েছিলেন এবং সেই আঘাতের দরুনেই কিন্তু জ্ঞানদা কি হয়েছে, যে আমরা দেখতে পাবো যে মারা গিয়েছিলেন। তো এই যে সামাজিক এই উপন্যাসটি, যে 51বর্তী পরিবার যে অত্যন্ত যে সুখের সঙ্গে দিন যাপন করছিল, এখানে শুধুমাত্র রমেশের লোলুপতার কারণে এই পরিবার পুরোপুরি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখানে আমরা জগমণি দেখতে পাবো, কাঙালিনীর স্ত্রী পাবো এবং এই পুরোপুরি নাটকটির যে সংযোগস্থল অর্থাৎ কলকাতার ধনী ব্যবসায়ীর কথা আছে, কলকাতার 51বর্তী পরিবারের কথা আছে। তাহলে দেখো এই উপন্যাসটির যদি আমরা সংক্ষেপে বিষয়বস্তু বোঝার চেষ্টা করি, এখানে দেখো আমরা এখানে দেখতে পাবো
এখানে আমরা দেখতে পাবো যে প্রথমেই উপন্যাসটি যখন শুরু হয় প্রথমেই কিন্তু যে জ্ঞানদাকে, ঠিক আছে, জ্ঞানদাকে কিন্তু বলেছিলেন উমাসুন্দরী যে তুমি আমার ঘরের লক্ষ্মী। জ্ঞানদা অর্থাৎ তার বড় বৌমাকে বলেছিলেন উমাসুন্দরী। এবং এইভাবে যখন তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কে? উমাসুন্দরী। উমাসুন্দরী মাতা, যোগেশের মাতা উমাসুন্দরী যখন বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তখন কিন্তু দেখা দিয়েছে কি, তখন দেখা দিয়েছে যে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে এই পরিবারের উপর। কারণ সেখানে আমরা দেখতে পাবো যে এরপরে রমেশ, এখানে দেখতে পাবো যে রমেশ তার যে কূটবুদ্ধি এবং স্বার্থপরতা নিয়ে যে সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ঘটনা প্রবাহ হতে থাকে এবং এখানে আমরা দেখতে পাবো যোগেশ চন্দ্র, এই যোগেশ চরিত্রের আমরা পরবর্তীতে দেখতে পাবো যে যোগেশকে বারবার পীতাম্বর সেই স্থান থেকে যে যোগেশের যে আমরা দেখতে পাবো যে চরিত্রের যে অবনতি, সেই অবনতির স্থান থেকে বারবার পীতাম্বর সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু পীতাম্বরকে শেষে অপমান করে তাড়িয়ে দেন। যাই হোক, এইভাবে পুরোপুরি আমাদের যে নাটকটি আছে এবং এই নাটকে আমরা দেখতে পাবো যে যেমন জ্ঞানদাকে হত্যা করেন, অর্থাৎ জ্ঞানদাকে যে যোগেশ যে লাথি মেরেছিলেন টাকার জন্য, নেশা করার জন্য যে টাকা প্রয়োজন, জ্ঞানদার সেই যে অর্জিত টাকা ছিল, ঠিক আছে, সঞ্চিত টাকা ছিল, যোগেশ সেগুলো কেড়ে নিয়ে যায়, সমস্ত কিছু বাক্স টাক্স ভেঙে জ্ঞানদাকে লাথি মেরে তার দরুন কিন্তু জ্ঞানদা মৃত্যু হয়। এবং আমরা এখানে প্রফুল্ল, যেটি রমেশ কিন্তু গলা টিপে খুন করেছিলেন এই প্রফুল্লকে। তো এই প্রফুল্ল রমেশের স্ত্রী যেন রমেশের যে কূটবুদ্ধি বা স্বার্থপরতাকে সেই পাপকে যেন ঢাকা দিতেই যেন এখানে যে প্রফুল্ল চরিত্রের যে এখানে আমরা দেখতে পাবো যে প্রফুল্ল চরিত্রকে যেন সেইভাবে যে তাকে ত্যাগ, যে জীবন বিসর্জন দিতে হলো সেই কারণেই যেন। তো এখানে আমরা যদি দেখি যে প্রফুল্ল চরিত্রটির নামকরণ অনুসারে আমরা দেখতে পাবো যে এই নাটকটির নামকরণ হয়েছে। এই প্রফুল্ল চরিত্রটি সর্বশেষে আমরা দেখব যে ভাই সুরেশকে এবং যাদবকে তিনি দেখাশুনো করেছিলেন। যাদবকে যখন হত্যা করতে যাচ্ছিলেন রমেশ, তখন কিন্তু সেই যাদবকে রক্ষা করেছিলেন, ঠিক আছে, খিদেই মেরে ফেলার চেষ্টা করেছিলেন রমেশ। তো এই সমস্ত কিছু আছে যে আমরা এখানে দেখতে পাবো যে সমাজ জীবনের সংস্পর্শে এসে কীভাবে একান্ত স্বার্থপরতা বোধের সৃষ্টি হলো এবং যৌথ পরিবারে যে ফাটল ধরলো সেই চিত্র আমরা এখানে দেখতে পাবো। দেখো এখানে যদি আমরা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেখানে যদি যাই দেখে নাও যে এখানে দেখো তোমাদের 5টি অপশান থাকে কিন্তু বিহারের পরীক্ষায় 5টি অপশান থাকে। তো প্রফুল্ল নাটকে রমেশের যে পেশা সেটা হচ্ছে রমেশ হলেন অ্যাটর্নি, অর্থাৎ রমেশ কিন্তু ওকালতি করেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো শিবনাথ কোন চরিত্রের বন্ধু? তো আমি তোমাদের বললাম যে শিবনাথ হলেন সুরেশের বন্ধু। সুরেশ অর্থাৎ যোগেশের কনিষ্ঠ ভ্রাতা, সুরেশের বন্ধু। নেক্সট আমরা দেখে নেব যে প্রফুল্ল কত অঙ্কের একটি নাটক? প্রফুল্ল কত অঙ্কের নাটক? তো প্রফুল্ল অবশ্যই 5 অঙ্কের নাটক। কত অঙ্কের নাটক? 5 অঙ্কের নাটক হলো এই প্রফুল্ল। আমরা যদি পরবর্তীতে চলে যাই দেখে নাও যে যোগেশের স্ত্রীর নাম কি? তো যোগেশের স্ত্রী অর্থাৎ যোগেশ হলেন যোগেশচন্দ্র, তিনি হলেন এই পরিবারের প্রধান, ঠিক আছে, ছিলেন এক সময়। তো এই যোগেশের স্ত্রীর নাম হলো জ্ঞানদা। এই জ্ঞানদা চরিত্রটি আমরা এখানে পাবো, খুবই উল্লেখযোগ্য চরিত্র। এবং প্রথমেই জ্ঞানদাকে কিন্তু দেবী লক্ষ্মী বলেছেন, ঘরের লক্ষ্মী বলেছেন উমাসুন্দরী। নেক্সট আমরা চলে যাব দেখে নাও যে যোগেশের মাতার নাম কি? দেখো যোগেশের মাতার নাম কি? যোগেশের মাতার নাম উমাসুন্দরী। এই উমাসুন্দরী, ঠিক আছে, এই উমাসুন্দরী তার ছেলেদের জন্য অত্যন্ত কাতর। এই উমাসুন্দরীকে রমেশ কিন্তু বারবার বিভিন্নভাবে ঠকিয়েছে বিভিন্ন কথার মাধ্যমে। নেক্সট আমরা চলে যাব দেখে নাও যে প্রফুল্ল নাটকে মোট কতগুলো দৃশ্য আছে? তো প্রফুল্ল নাটকে মোট কতগুলো দৃশ্য আছে? দেখো প্রফুল্ল নাটকটি হচ্ছে 5ম অঙ্ক বিশিষ্ট একটি নাটক। তো প্রথম অঙ্কে মনে রাখবে যে 4টি দৃশ্য আছে বা 4টি গর্ভাঙ্ক আছে। প্রথম অঙ্কে আছে 4টি, দ্বিতীয় অঙ্কে আছে 6টি গর্ভাঙ্ক, তৃতীয় অঙ্কে আছে 5টি গর্ভাঙ্ক, ঠিক আছে, চতুর্থ অঙ্কে আছে 5টি গর্ভাঙ্ক এবং আমরা যদি দেখি যে পঞ্চম অঙ্কে আছে 4টি গর্ভাঙ্ক, ঠিক আছে, অর্থাৎ টোটাল 24টি দৃশ্য বা গর্ভাঙ্ক আছে এখানে। তাহলে 5 অঙ্কের 24টি, প্রথম অঙ্কে 4টি দৃশ্য বা গর্ভাঙ্ক, দ্বিতীয় অঙ্কে 6টি গর্ভাঙ্ক,
তৃতীয় অঙ্কে 5টি গর্ভাঙ্ক, চতুর্থ অঙ্কে 5টি এবং পঞ্চম অঙ্কে 4টি গর্ভাঙ্ক, টোটাল 24টি গর্ভাঙ্ক বিশিষ্ট এই প্রফুল্ল নাটক। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, উমাসুন্দরী কোথায় তীর্থ করতে যান? এটা অবশ্যই বৃন্দাবন হয়ে যাবে। বৃন্দাবনে তিনি তীর্থ করতে যাওয়ার জন্য প্রস্তুত হন। এটা ছিল, দেখে নাও রমেশ রে দেখে নাও, রমেশ যে ভাগে কোন বাড়ি যোগেশ দিতে চেয়েছিলেন, যে রমেশকে ভাগে কোন বাড়ি দিতে চেয়েছিলেন, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে ভাগে কোন বাড়ি দিতে চেয়েছিলেন। তো এটা তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে সেটা অবশ্যই যে উকিলপাড়া হয়ে যাবে, অপশান ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, রমেশ কতবার ফেল করে উকিল হয়েছিল? তো রমেশ 5 বার ফেল করে উকিল হয়েছিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 5 বার ফেল করে উকিল হয়েছিল। এখানে আমরা দেখো এই যে নাটক, এই নাটকে আমরা একটি ব্যাংকের নাম পাবো। ঠিক আছে, যে ব্যাংকে যে অর্থ ডুবে গিয়েছিল, রিউ ইউনিয়ন। ঠিক আছে, রিউ ইউনিয়ন ব্যাংক। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব যে প্রফুল্ল নাটকে মোট কয়টি গান আছে? তো প্রফুল্ল নাটকে মোট 5টি গান আছে, অপশন ক হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, পীতাম্বরকে রমেশ কত টাকা ঘুষ দিতে চেয়েছিল? পীতাম্বরকে রমেশ, ঠিক আছে, রমেশ তার যে কূট বুদ্ধি, তার ছলনাকে চরিতার্থ করার জন্য তিনি যে 5,000 টাকা দিতে চেয়েছিলেন। ঠিক আছে, অপশন ক হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে সুরেশকে জেলে কোন কাজ করতে হতো? সুরেশকে জেলে পাঠানো হয় বিভিন্নভাবে, চুরির অপরাধে, ঠিক আছে, ষড়যন্ত্র করে। তো সুরেশকে জেলে যে কাজ করতে হতো সেই কাজটা হচ্ছে পাথর ভাঙা কাজ করতে হতো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে সুরেশের কত দিনের জন্য জেল হয়? সুরেশের কত দিনের জন্য জেল হয়? ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে সুরেশের কত দিনের জন্য জেল হয়। তো এটি হয়ে যাবে তোমাদের 15 দিনের জন্য সুরেশের জেল হয়। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব, দেখে নাও যে যোগেশের একমাত্র ছেলের নাম কি? যোগেশের একমাত্র ছেলের নাম হলো যোগেশ এবং জ্ঞানদা। ঠিক আছে, জ্ঞানদা হলেন বাড়ির বড় বউ এবং যোগেশ হলেন বড় ছেলে, তাহলে যাদব। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে যোগেশকে রমেশ কোন মদ খেতে দেয়? তো যোগেশকে দেখে নাও কোন মদ খেতে দেয়, এখানে ব্র্যান্ডি, অপশান গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, যেখানে দেখে নাও এক ভাই, এখানে রমেশ কি করেছেন, যে যোগেশ যেহেতু যোগেশের যে এখানে চরিত্রের যে স্খলন ঘটে, চরিত্রের যে অবনতি ঘটে, সে অবনতি থেকে কিভাবে তার ভাই তাকে উদ্ধার করবে সেই চেষ্টা না করে যে নানা রকম ভুল ভ্রান্তি ইত্যাদি বুঝিয়ে তাকে নেশায় আচ্ছন্ন রেখেছেন এবং তার জমি জমা কীভাবে হাতিয়ে নেবেন, সম্পত্তি কীভাবে হাতিয়ে নেবেন সেই চেষ্টা করেছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে যোগেশের চিকিৎসার জন্য কাঙালি কী ঔষধ দেয়? তো এটা হবে কুইনাইন। যোগেশের চিকিৎসার জন্য কাঙালি দেয় কুইনাইন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখে নাও যে সুরেশ কতদিন অজ্ঞান অবস্থায় ছিল? তাহলে দেখো সুরেশ কতদিন অজ্ঞান অবস্থায় ছিল? অজ্ঞান অর্থাৎ জ্ঞান হারিয়েছিলেন সুরেশ কতদিন? তো এখানে তোমাদের যে উত্তর হয়ে যাবে, ঠিক আছে, যে 3 মাস। শিবনাথ বলে সুরেশ কত মাস অজ্ঞান অবস্থায় ছিল? প্রায় 3 মাস। এটা মনে রাখবে, প্রায় 3 মাস। তো দেখো যে এখানে যে বাড়ি বেচা যে 300 টাকা, সেই 300 টাকা কিন্তু চুরি করে আমরা দেখতে পাবো চতুর্থ অঙ্কে যোগেশ চুরি করে, এবং সেই চুরি যখন যাদবের জন্য রেখেছিলেন, সেই টাকা যখন চুরি করে নিয়ে যাচ্ছেন, তখন যখন আটকাতে গিয়েছিলেন জ্ঞানদা, তখন যোগেশ জ্ঞানদাকে লাথি মারেন বুকে। তার ফলেই কিন্তু আমরা জানতে পারি যে পরবর্তীতে জ্ঞানদা মারা যান। আমার মা বুক ফেটে মরে যাবে, বক্তাকে, আমার মা বুক ফেটে মরে যাবে, এটা বক্তা হলো, ঠিক আছে, যাদব। এখানে গ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নাও যে প্রফুল্ল যাদবকে খাবার আনতে কত টাকা দেয়? প্রফুল্ল যাদবকে খাবার আনতে কত টাকা দেয়? তো প্রফুল্ল যাদবকে খাবার আনতে শিখিয়ে দেয়। নেক্সট চলে যাব, দেখে নাও যে নরাধম নররাক্ষস সংসারটা এমনি ছারখার করে দিলি, বক্তা হলেন কে? এটা হলেন পীতাম্বর। কাকে বলেছিলেন? রমেশকে বলেছিলেন, যোগেশের মধ্যম ভ্রাতা রমেশকে বলেছিলেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো এই 20টি প্রশ্ন ছিল, ঠিক আছে, 20টি প্রশ্ন ছিল, এবং যারা বিহারের স্টেট এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তারা অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকেই দেখবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তোমার যে সমস্ত বন্ধুরা
ঠিক আছে, যে বিহার স্টেট এক্সাম দেবে বা প্রিপারেশন নেবে। এবং বিহার স্টেট এক্সামের যে সিলেবাস কী সেই সমস্ত নিয়ে আগেই ভিডিও দিয়েছিলাম, তোমরা চাইলে বিহার স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিতেও পারো। ঠিক আছে, যখনই ফর্ম ফিল আপ তোমাদের নতুনভাবে আবার হবে জানিয়ে দেবো। তবে স্টেট এক্সাম তোমাদের মেয়ের শেষে বা তোমাদের জুন মাসের প্রথমে হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নাও, প্রত্যেকে সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।